তার কণ্ঠে কোনো বাড়তি আবেগ নেই। সবাই ভেবেছিল হয়তো সে এখনই কোনো কাণ্ড ঘটাবে, কিন্তু না, আজ একেবারে স্বাভাবিক নাস্তা করতে লাগলো। এতে সবাই একটু অবাকই হলো। আফরোজা শেখ বাঁকা হাসলেন। তিনি তার ছেলেকে ভালোই চেনেন, তাই আগেভাগেই এই প্রসঙ্গ তুলেছেন যাতে আদনান আর আহিয়ার বিয়ে নিয়ে কোনো ঝামেলা না হয়। তার ছেলে যদি চলে ডালে ডালে, তাহলে সেও চলে পাতায় পাতায়। এমন সময় আহিয়া একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আমাদের তো আর কিছুদিন পরেই সেমিস্টার পরীক্ষা, এর মধ্যে এসব কিভাবে হবে? আফরোজা শেখ এবার বেশ খানিকটা চিন্তা করলেন। তখন শারমিন কথা বললেন, ঠিক আছে, তাহলে পরীক্ষার পরেই না হয় হবে। কয়েকদিনের ব্যাপারেই তো, আমরা ততদিন থেকে যাব। আর বিয়ে তো ছেলে খেলা নয়, সব কিছু গোছাতে কেনাকাটা করতেও সময় লাগে। আমি হালিমা আর জেরিন মিলে সব সামলে নেব, এর মধ্যেই ওদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। আদনান মেরুদণ্ড সোজা করে বসলো। কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। তার আর ধৈর্য ধরছে না। আর তার মা বলছে কয়েকদিনের ব্যাপার। এই কয়েকদিনেই সে মরুভূমির তৃষ্ণার্ত যাযাবরের মতো হয়ে গেছে। এখন আবার অপেক্ষা। আর কত অপেক্ষা করতে হবে তার আহিকে পাওয়ার জন্য? সে তাকালো আহিয়ার দিকে। আহিয়া জেনের সাথে গল্পে মশগুল। এতে আদনার রাগ আরো দ্বিগুণ হলো। সব অনুভূতি কি তার একার? এই মেয়েটা কি কখনো বুঝবে না? হঠাৎ টাকাস করে শব্দ হলো। আহাত কাছে টেবিলে গ্লাসটা শব্দ করে রেখে আদনানের দিকে চাইলো। সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট সতর্কতা। আদনান হাত মুঠো করে নিজেকে সামনে নিল। আমজাদ মির সিদ্ধান্তমূলক কণ্ঠে বললেন, ভাবিজান যা বলেছে সেটাই ঠিক। তোমরা বিয়ের প্রস্তুতি নাও, এদিকে ওদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। আফরোজা শেখও সম্মতি দিলেন। আদনান আর বসে থাকতে পারল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বড়দের সামনে কিছু বলার উপায় নেই, অথচ ভিতরে ভিতরে সে চলছে। সবার কাছ থেকে সংক্ষিপ্ত বিদায় নিয়ে এসে বাসা থেকে বেরিয়ে গেল। আজ সেদিকে তাকে ছুট বাকি হালকা আসলো। আদনানের ভিতরে যে দহন সে ভালোই বুঝতে পেরেছে, আর সেটা বুঝে সে বরং খুশি হলো। আহিয়া আর রীতিতার আজ ভার্সিটিতে যেতে হবে। অনেক দিন ধরে ক্লাস কামাই দিয়েছে, কিন্তু আজ সেটা সম্ভব নয়। ফিজিক্সের মাহিন স্যার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আজ উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই অনিচ্ছা সত্ত্বেও দুজনেই তৈরি হয়ে নিল। ওরা বেরোতে আহাদও ওদের পিছু নিল। গেটের পাশে আদনান দাঁড়িয়ে আছে, গাড়ির পাশে হেলান দিয়ে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আহিয়া ভেবেছিল এতক্ষণে সে চলে গেছে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভিতর থক করে উঠল। কাছাকাছি আসতে আদনান সোজা গাড়ির দরজা খুলে ধরলো। ইঙ্গিত পরিষ্কার, আহিয়াকে উঠতে বলছে। এক মুহূর্তের জন্য আহিয়া থমকে গেল। অন্যদিন হলে হয়তো কিছু না ভেবেই উঠে যেত। আগেও তো গেছে, কিন্তু আজ হৃদিতা পাশে দাঁড়িয়ে আছে। তাকে রেখে সে কিভাবে যাবে? হৃদিতা বুঝতে পারলো আহিয়ার ভেতরে টানা পড়ল। সে নিচু স্বরে বলল, আদনান ভাই মনে হয় তোর জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিল। তুই যা, আমি তোর ভাইয়ের সাথে চলে যাব। আহিয়া তাকালো হৃদিতার দিকে। কয়েক সেকেন্ডে দোটানার পর অবশেষে সে গাড়িতে উঠে বসল। গাড়িটা মুহূর্তের মধ্যে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আহাত এসে হৃদিতাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, আহিয়া কই? হৃদিতা ভয় ভয় উত্তর দিল, আদনান ভাইয়ের সাথে গেছে। আহাত রাজার মুখের রেখা মুহূর্তেই শক্ত হয়ে গেল। চোয়াল চেপে ধরল সে, কিন্তু কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরবে গাড়ির দিকে এগিয়ে গেল। হৃদিতাও আর কিছু না বলে উঠে বসল। শাহবাগ চত্বর পেরিয়ে মোড় ঘোরার পরপরই আহিয়ার অস্বস্তি আরো বেড়ে গেল। এই রাস্তা ভার্সিটির দিকে যায় না। বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো। সে আর চুপ থাকতে পারল না। আপনি কোথায় যাচ্ছেন আদনান ভাই? ভার্সিটি তো ওইদিকে। আহিয়ার কণ্ঠে চাপা উদ্বেগ। আদনান চোখ রাস্তার দিকে রেখে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। আহিয়া আরো বিচলিত হয়ে পড়ল। তোর কি মনে হয় আমি রাস্তা চিনি না? তাহলে ওইদিকে কোথায় যাচ্ছেন? এক সেকেন্ড নীরবতা, অতঃপর আদনানের চোখ আহিয়ার দিকে তাকিয়ে বলল, কাজী অফিসে। আহিয়ার চোখ বড় বড় হয়ে গেল। আদনান এবার ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বলল, তোকে আর তোর ভাইকে আমি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। কখন যে তোদের মতিগতি বদলে যায় তার ঠিক নেই। তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না। কথাটা বলতে বলতে সে আবারও আর চোখে তাকালো আহিয়ার দিকে। আহিয়া তখনও হতভম্ব।
চোখ প্রসারিত করে তাকে আছে আদনানের দিকে। মাথার ভেতর একের পর এক চিন্তা ধাক্কা মারছে। কি হচ্ছে, কেন হচ্ছে, এখন সে কি করবে? কাজী অফিসের সামনে এসে আদনান তার গাড়িটা তীব্র ব্রেক কষলো। আচমকা থামায় আহিয়ার সামনে দিকে হুমড়ি খেয়ে পড়তে আদনান ছট করে হাত বাড়িয়ে তাকে ঠেকিয়ে দিল। তার শক্ত হাত আহিয়ার কাঁধ আর বাহু ঘিরে ধরল। আহিয়ার বুক এমনিতে ধুকপুক করছিল, তার উপর আদনানের আবার স্পর্শ, সব মিলিয়ে ভেতরে যেন এক অদ্ভুত জটলা পাকিয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা হালকা ঘুরছে। আদনান তার সিট বেল্ট খুলতে খুলতে অদ্ভুত এক শান্ত অথচ দম বন্ধ করা কণ্ঠে বলল, আহি, নিজেকে সামলাতে শিখ। এখনো তো কেবল শুরু। এখনই যদি তুই এমন বেসামাল হয়ে পড়িস, তাহলে আমাকে সামলাবি কিভাবে? আহিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এইটা কোন আদনানকে দেখছে সে? তার কণ্ঠে সংকোচ নেই, সামান্য লজ্জা বোধটুকু নেই, আছে শুধু একরুখা আত্মবিশ্বাস। আদনান এবার আদেশের সুরে বলল, চল আমার সাথে। আহিয়ার গলা কেঁপে উঠল। কোথায়? কেন? আদনান ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি টেনে বলল। মানুষ কাজী অফিসে কেন আসে? আহিয়ার চোখ নামিয়ে মিনমিন করে বলল। বিয়ে করতে? আদনান এবার তার চোখের দিকে সরাসরি তাকালো। দৃষ্টিটা এতই গভীর যে আহিয়া চোখ সরাতে পারল না। তার কণ্ঠ এবার নরম, কিন্তু প্রতিটি শব্দ দৃঢ়। তুই আমাকে বিয়ে করবি আহি? এখনই, এই মুহূর্তে? কথা দিচ্ছি, খুব যত্নে রাখবো, খুব ভালোবাসবো, আগলে রাখবো। তুই যেমন চাস আমি তেমন হয়ে যাব। সামান্যতম অভিযোগের সুযোগ দেব না। আমার কাছে তোর প্রায়োরিটি সবার আগে থাকবে। আমি কোনো ছলনা করছি না আহি, কসম, ছলনা করছি না। আমি সব সত্যি বলছি। করবি বিয়ে? আহিয়া হতভম্ব হয়ে গেল, চোখ ঝাপসা, বুকের ভেতর চিন্তার ঝড়। কি বলা উচিত, তার কি করা উচিত? সে একটা ঢোক গলদকরণ করে বলল, আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। তবে ভাইয়ার বাকি সবাই যদি জানতে পারে তাহলে কি হবে? আদনান ধীরে ধীরে আহিয়ার কোমল হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নিল। তার স্পর্শে আশ্বাস, আবার অদ্ভুত এক দখলারিত। সবার কাছে থেকেই তোকে চেয়ে নিয়েছি, সবাই রাজি। শুধু তাদের অগোচরে আমি কিছুদিন আগে কাজটা সেরে নিচ্ছি। একটু থেমে আবার বলল, আশা করি এতে কারোই সমস্যা থাকবে না, শুধু তোর ভাই ছাড়া। আর শোন, এখন এই বিয়ের কথা আমরা কাউকে জানাবো না। কেউ জানবে না, কেউ না। এক মুহূর্ত নীরবতার পর আদনান আবার বলল, আহিয়া তোর ভরসা আছে আমার উপর? নীরব, মাথা দোলালো। কয়েকদিন পর তো এমনিতেই তাদের বিয়ে হবে, তাহলে আদনানের ইচ্ছে মতো এখনই হলে ক্ষতি কোথায়? সব ভয়, সব দ্বিধা বুকের ভেতর চেপে রেখে সে সম্মতি দিল। আদনানের হাতে হাত রেখে এগিয়ে গেল কাজী অফিসের দিকে। কিন্তু নতুন কিছুর সূচনা হতে চলেছে তাদের অনিশ্চিত জীবনে। নতুন আদনান আর আহিয়া যখন ভেতরে গেল, তাদের পেছনে গাড়ি থেকে নেমে এলো নাদিমা শাওন। আহাদের আদেশ অনুযায়ী ওরা আদনানকে নজরে রেখেছিল, কিন্তু এই দৃশ্য দেখে দুজনেই বিস্ময় বাকরুদ্ধ। নাদিম ফিসফিস করে বলল, শাওন, আমি কি স্বপ্ন দেখছি? এটা কি ধলা ডাক্তার ছিল? শাওন মাথা নেড়ে বলল। ভাই, তুই আর আমি মনে হয় একই স্বপ্ন দেখতেছি। নাদিম সন্দেহ ভরা ভ্রুকুচকে শাওনের হাতে চিমটি কাটলো। আউচ, এটা কি করলি? দেখলাম স্বপ্ন না সত্যি, এখন তো পরিষ্কার। আদমান আহিয়াকে এখানে বিয়ে করতে নিয়ে এসেছে। বাইকে এখনই কল করছি। নাদিম ফোন বের করতে শাওন ছট করে তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তোর কি এইটুকুও দয়া মায়া নাই? একটা ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, তার মাঝখানে ভিলেন ডেকে আনছিস কেন? ভাই আগে থেকে ধলা বিলেটাকে সন্দেহ করছিল, তাই তো আমাদের নজর রাখতে বলেছে। আর তুই ভাইকে বিলেন বললি? ভাই জানতে পারলে তোর চেহারার নকশা পাল্টে দেবে। আমার একার না, তোরও। না ভাই, আমার চেহারা পাল্টাতে চাই না। এমনিতে কোনো মেয়ে পটে না, চেহারা পাল্টালে তো কপালে কাকপক্ষ জুটবে না। আমি এক্ষুনি বাইকে কল দিচ্ছি। নাদিম ফোন নিতে গেলে শাওন গম্ভীর গলায় বলল, এবার কিন্তু আমি থাপড়ায়া তোর চেহারার নকশা পাল্টে দেবো। নাদিম, বাড়াবাড়ি করিস না, ওদের একটু শান্তিতে বিয়েটা করতে দে। ভাই জানতে পারলে ডেমো একটা বাদ যাবে না। যখন একটা তখন দেখা যাবে, এখন আমরা কিছুই দেখি নাই। শাওন নাদিমের গলায়
ঝোলালো কালো চশমাটা তুলে তার চোখেও পরিয়ে দিল। তারপর নিজেও একটা কালো চশমা পরে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল, এমন ভান করলো যেন তারা সত্যি কিছু দেখেনি। আহাদ রাজা চেয়ারে বসে পা দুটো অনবরত নাচাচ্ছে, একটানা অস্থির ভাবে যেন নিজেকে নিয়ন্ত্রণ করার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। অপর প্রান্তে ঠিক তার মুখোমুখি বসে আছে সাইকিয়াট্রিস্ট ডক্টর সুভাষ চন্দ্র। লোকটার কপালে হালকা ঘাম, চোখে স্পষ্ট আতঙ্কিত হওয়ার কারণ খুব স্বাভাবিক। গত 3 মাস আগে আহাদ রাজা তার চেম্বারে এসেছিল। তার সমস্যার কথা শুনে তিনি পেশাদারিত্ব বজায় রেখে শুধু বলেছিল, এটা একটি মানসিক সমস্যা। এই এক লাইনের পরই যা ঘটেছিল তা আজও তার মনে স্পষ্টই আছে। আহাদ রাজা ভেবেছিল তাকে পাগল বলা হয়েছে। রেগে মেগে সেদিন তো চলে গিয়েছিল, আজ আবারও তাকে এখানে দেখবেন ডক্টর সুভাষ চন্দ্র সত্যি প্রস্তুত ছিলেন না। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, একবার আহাদের দিকে তাকাচ্ছে তো একবার ডক্টরের দিকে। মনে মনে হিসাব করছে আজ তার গালে কয়টা থাপড় পড়বে। চেম্বারের ভেতরে কয়েক সেকেন্ডে দম বন্ধ করে নীরবতা শেষে সেই নীরবতা ভাঙলেন ডক্টর সুভাষ চন্দ্র। গলা যতটা সম্ভব স্থির রেখে বললেন, দেখুন স্যার, আমি আপনাকে সেদিনও বলছিলাম, আজও বলছি, আপনার এই অতিমাত্রার রাগ স্বাভাবিক নয়। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ও মানসিক শর্ট সার্কেল, যেখানে মস্তিষ্ক মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারায়। এক কথায় বলতে গেলে এটা ইমপালস কন্ট্রোল সমস্যার দিকে ইঙ্গিত করে, যার একটি ধরন হলো ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। আহাদের চোখে তীক্ষ্ণ আগুনের ঝেলেক জল শক্ত করে হয়ে উঠল। ডক্টর তড়িঘড়ি করে যোগ করলেন, এর মানে এই নয় যে আপনি খারাপ মানুষ স্যার, এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে। আপনি যদি নিয়মিত চিকিৎসা নেন তাহলে একদম স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আহাদ উঠে দাঁড়িয়ে কাছের টেবিলে সজোরে একটা চাপড় মারল, ঝুঁকে পড়লো সামনের দিকে, দাঁত খিচখিচ করে গর্জে উঠল, আপনার কি মনে হয় আমি অস্বাভাবিক, পাগল? ডক্টর সুভাষ চন্দ্রের গলা কেঁপে উঠল। আমি আমি সেটা বলিনি স্যার, আমি শুধু বলেছি আপনার রাগের সময় মস্তিষ্কে ইমপালস কন্ট্রোল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আপনার নিজের ওপরে নিয়ন্ত্রণ থাকে না। ভয় ভয় যোগ করলো, আপনি চাইলে আমি ধাপে ধাপে আপনাকে সাহায্য করতে পারি। আদের মুখের ভাবমূর্তি ধীরে ধীরে বদলাতে লাগলো, চোখের আগুন কিছুটা নিভে এলো। সে মনে মনে ভাবলো, তার তো এই রাগ নিয়ন্ত্রণের জন্যই এখানে আসা, এই বেদ্যপ রাগের জন্যই তো তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আর এমনটা চায় না, সে চায় না তার রিধি তাকে ছেড়ে যাক। সে আবার বসে পড়লো, পায়ের উপর পা তুলে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ফাইন, কি করতে হবে বলেন, কুইক। এই পরিবর্তন দেখে ডক্টর সুভাষ চন্দ্র যেন একটু প্রাণ ফিরে পেলেন। শাহিনও হাঁপ ছেড়ে বাঁচল। ডক্টর বললেন, আপনাকে মেডিসিনের পাশাপাশি থেরাপিও নিতে হবে, একটা ব্রেক প্ল্যান তৈরি করতে হবে, নিয়মিত কাউন্সেলিং জরুরি। আজ মনোযোগ দিয়ে শুনছিল, এবার শান্ত স্বরে জিজ্ঞেস করলো, এখন কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে ব্ল্যাকআউট টাইপ রাগ থামানোর অনুশীলন করাতে চাই। আপনি 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনুন তো, দেখি পারেন কি না। এই কথাটুকুই ছিল শুধু যথেষ্ট। মুহূর্তের মধ্যে আহাদের রাগ আবার তর করে উপচে পড়ল। সে ঝাঁপিয়ে পড়ে ডক্টর সুভাষ চন্দ্র সরের কলার চেপে ধরে গর্জন করে উঠল, এই চন্দ্রবিন্দুর বাচ্চা, আমাকে তোর মূর্খ মনে হয়? তোর কি মনে হয় আমি 1 2 গুনতে পারি না? আমি অশিক্ষিত? শাহিন তড়িঘড়ি করে এগিয়েছে বলল, ভাই, ডাক্তার সেটা বলেনি, আপনি ভুল বুঝছেন। কথা শেষ হওয়ার আগেই একটা সজোরে থাপ্পড় এসে পড়লো শাহিনের গালে। শাহিন গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, হাত মুষ্টিবদ্ধ করে নিল। তখনই তার ফোনটা বেজে ওঠে। এতে তার ধ্যান ভঙ্গ হয়, তা না হলে এখনই সাইকিয়াট্রিস্টের নাক বরাবর একটা খুশি পড়তো। আহাত ডক্টরের কলার ছেড়ে ফোন হাতে নিয়ে দেখে দুন্দারের কল। দুন্দার তার গুপ্ত সহযোগী। আহাত ফোন রিসিভ করলো। ওপাশে দুন্দার কি বললো সেটা শাহিন শুনলো না, কিন্তু আহাত রাজার মুখের অভিব্যক্তি ভয়ঙ্কর বদলে গেল। চোখে লেলিহান আগুন। সেই ফোনটা রেখে শাহিনের গালে আরো একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। শাহিন এবার 2 গালে হাত দিয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল। আজ রাজার বুক উঠোনামা করছে, ধরছে বলল, আদনান, আই সোয়ার আজকে আমি তোকে মেরে সত্যি সত্যি
চালের ড্রামে ঢুকাইয়া রাখবো। এই বলে এই টেবিল থেকে একটা ফুলদানি ছুঁড়ে মারলো কাঁচের দেয়ালে দিকে ঝাঁঝ করে কাঁচের দেয়ালটা ঝরঝর করে ভেঙে পড়লো। হায়নার মতো দৃষ্টি ছুড়ে দিয়ে একবার শাহিন একবার সাইকিয়াট্রিস্টের দিকে তাকালো, অতঃপর গটগট শব্দ তুলে চেম্বার থেকে বের হয়ে গেল শাহিন। দুই গালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ফিটফিট করলো। যত দোষ শাহিন ঘোষ। আহিয়ার হাতের তালু ঘামছে অজানা এক ভয়, এক অনিশ্চয়তা। তার আঙুল কাঁপছেও বেশ, আর তার অন্য হাতটা শক্ত করে ধরে রেখেছে আদনান। এই তো মাত্র কয়েক মিনিট আগে আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ের সব কার্যক্রম শেষ হয়েছে। কাবিননামায় আদনানের স্বাক্ষর হয়ে গেছে, বাকি আছে শুধু আহিয়ার নামটা। কিন্তু কলমটা হাতে নিতে অজানা আশঙ্কা বুকটা ধুকপুক করছে। পাশে দাঁড়িয়ে আছে আদনানের ডাকা দুজন সাক্ষী, তার সহকারী। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আহিয়ার মাথার তাল হারিয়ে ফেলেছে। আদনান আহিয়ার হাত আর শক্ত করে ধরলো, কণ্ঠে আশ্বাস, কিন্তু সেই আশ্বাসের আড়ালে একটা অধিকার। ভয় পাচ্ছিস কেন? আরে আমি আছি তো, আমার উপর ভরসা রাখ, সবকিছু আমি সামলে নেব। আহিয়া শুক্র ঢোক গেল আর চোখে তাকালো আদনানের দিকে। তার চোখে অদ্ভুত এক তৃষ্ণা, চাওয়া পাওয়া আর হারানোর ভয় একসাথে মিশে আছে। সেই দৃষ্টিতে মুহূর্তের জন্য বুকটা আরো কেঁপে উঠল। ভয়টাকে বুকে চেপে ধরে কাপা হাতে স্বাক্ষর করে দিল আহিয়া। মুহূর্তে যেন তার কিছু একটা চিরতরে বদলে গেল। আদনান চোখ বন্ধ করে গভীর স্বস্তি নিঃশ্বাসের শত অপেক্ষা, অসংখ্য না বলা অনুভূতির শেষে সে পেল তার বহুদিনের ভালোবাসাকে, তার আহিকে। এখন আর হারানো ভয় নেই, এখন আর নিজের আবেগকে শাসন করতে হবে না। ভাবতে ভাবতে আদনানের চোখের কোণে বেডচুপ করে কয়েক ফোঁটা অশ্রু জমে উঠল। লোকচক্ষুর আড়ালে সাবধানে চোখ মুছে নিল। সব আনুষ্ঠানিকতা শেষ হলে তারা কাজে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা নাদিমার শাওন তাদের দেখে তড়ি করে নিজেদের গাড়িতে উঠে পড়লো। মুখের উজ্জ্বলতা দেখে বোঝা যায় কাজ সম্পূর্ণ হয়েছে। আদনানের সহকারে বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে বসলো আদনান আর আহিয়া। ভেতরে কেমন গুমট একটা পরিবেশ। আহিয়ার বুক ভার হয়ে আছে। এক পলকের মধ্যে সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আজ যে মানুষটাকে তার সামনে বসে আছে সে এখন আইনিভাবে তার স্বামী। আহিয়ার চোখ সোজা সামনের দিকে, তবুও সে বুঝতে পারছে আদনান তাকে কেমন করে যেন দেখছে। তার অস্বস্তি হলো, কম্পিত গলায় শুধল, কিছু বলবেন? আদনান মৃদু হেসে উঠল, কারণ আজ আহিয়া অন্যদিনের মতো শেষে আদনান ভাই যোগ করেনি। মনে মনে সে সন্তুষ্ট হলো। যাক, এতটুকু তো বদল এসেছে। সে একটু ঝুঁকে এলো আহিয়ার দিকে, কণ্ঠ নরম কিন্তু শব্দ স্পষ্ট। দেখলো, তোকে একবার জড়িয়ে ধরবো আহি, ফিরিয়ে দিস না প্লিজ। যদিও ফিরিয়ে দেওয়ার অপশন এখন নেই, এখন তুই শুধু আমার। দলিলও আছে আমার কাছে, প্রমাণ চাইলে দেখাতে পারি। আহিয়া কি বলবে বুঝতে পারলো না। একদিকে অনুমতি চাওয়া, অন্যদিকে নিঃশর্ত অধিকার, সবকিছু একসাথে মাথার ভিতর ঘুরছে। তাই সে চুপ থাকলো। এই নীরবতাকে সম্মতি ভেবে আদনান ধীরে ধীরে হাত বাড়িয়ে তার বাহু জড়িয়ে ধরলো। আহিয়া হতভম্ব, নড়াশক্তিটুকুও নেই। আদনান তার কাঁধে মুখ গুজে দিল। হঠাৎ আহিয়া খেয়াল করলো আদনানের শরীর কাঁপছে, সে ডুকরে ডুকরে কাঁদছে। আহিয়া সম্পূর্ণ বেকুব হয়ে গেল। অবচেতনই তার পিঠে হাত রাখলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, আদনান ভাই, কি হয়েছে আপনার? কাছেন কেন বলুন না, আমি তো আপনার কথা শুনেছি, তাহলে কাছেন কেন? আদনান নাক টেনে বলল, তোকে ম্যাচিউর ভেবেছিলাম, নিজের বিয়ে করা স্বামীকে কেউ ভাই বলে ডাকে? স্টুপিড। আহিয়া আরো অবাক, এই তো কাঁদছিল, এখন আবার বকছে। সে সত্যি বিভ্রান্ত হলো। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এমন করছেন কেন? পাগল হব কেন? আমি পাগল হলে তোকে কে ভালোবাসবে? তাহলে কাছেন কেন? খুশিতে ঠেলায়। আহিয়া বুঝলো আদনান সত্যি আবেগের চাপে এমন উল্টাপাল্টা বলছে। না হলে এমন আদনানকে সে আগে কখনো দেখেনি। পরিস্থিতি সামলাতে সে প্রশ্ন করলো, এখন কি করবেন? বাসায় গিয়ে কি বলবেন সবাইকে, যদি সবাই রেগে যায়? এই প্রশ্নে আদনান নিজেকে গুছিয়ে নিল। তাকে ছেড়ে যে সোজা হয়ে বসলো, দৃঢ় কণ্ঠে বলল, এখন কাউকেই কিছু জানাবো না, আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। তোর পরীক্ষা শেষ হলে সবার মতো আনুষ্ঠানিকভাবেই বিয়ে হবে, সবাই সেটাই জানবে। আজকের ব্যাপারটা গোপন থাকবে। একটু থেমে সতর্ক কণ্ঠ যোগ করলো, আর আবেগে পড়ে বান্ধবীদের কিছু বলিস না, তাহলে তোর ভাইয়ের কানে যেতে সময় লাগবে না। আহিয়া চুপ। আদনান আবার বলল,
আমি কি বলেছি বুঝেছিস, নাকি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে? বুঝেছি, কিন্তু কিন্তু কি? তবুও যদি জেনে যায়? তাহলে আমার কাছে দলিল আছে, তাতে স্পষ্টভাবে লেখা, আদনান মীরের স্ত্রী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে আহিয়া রোজ পীর। সুন্দর করে তোর আর আমার স্বাক্ষরও দেয়া আছে। আশা করি এরপর আর তোর কোনো প্রশ্ন নেই। আদনানের ঠান্ডা স্বর। আহিয়া মাথা নেড়ে দিল হঠাৎ, অর্থাৎ তার কিচ্ছু বলার নেই। আদনানের গাড়ি ঘোরালো বাড়ির দিকে, তবে তারা সবে মূল গেট পেরিয়েছে ঠিক তখনই পেছন থেকে বজ্রকণ্ঠে হুঙ্কার ডাকলো। আদনান। আদনান আহিয়া দুজনেই একসাথে থমকে গেল। কি হচ্ছে কি বোঝার আগে আহাত ঝাঁপিয়ে পড়লো আদনানের উপর। তার চোখে রক্তিম আগুনের, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে। এক হাতে আদনানের শার্টের কলার চেপে ধরে সে গর্জে উঠল। তোর সাহস হয় কি করে এত বড় স্পর্ধা দেখানোর? আমি তোকে মেরেই ফেলবো আজ। তার হাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই এক ঘুষি আদনানের মুখে এসে পড়বে। আদনান কিছুই বলল না, চোখের কোণে ভয়ের ছাপড়ি, শুধু একটা দৃঢ়তার আত্মবিশ্বাস। আহিয়া পাশে দাঁড়িয়ে ভয়ে জমে আছে, তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। মন্ত্রী মশাই। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ অথচ শান্ত ডাক ভেসে এলো। ডাকটা শুনে আহাদের হাত থেমে গেল। মুখে কৃত্রিম একটা হাসি টেনে ধীরে ধীরে ঘুরে তাকালো। মাত্র 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে রিধিতা, চোখে কড়া দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। শাহিন আগেই ফোন করে রিধিতাকে সব জানিয়ে দিয়েছে, তাই আনিকা আর নীলাকে সাথে নিয়ে দ্রুত বাসায় ছুটে এসেছে। কিন্তু ঢোকার সাথে এই দৃশ্য চোখে পড়ে। আহাদ আদনানের বাহুতে হাত রেখে হাসি মুখে বলল, বিশ্বাস করো জানো, আমি কিছু করিনি। আমি তো কোলাকুলি করছিলাম। আদনান একদিকে আমার বড় ভাই, আরেকদিকে ভগ্নিপতি হয়েছে। আমি কি করে ওর গায়ে হাত তুলতে পারি বলো? আমি তো অভিনন্দন জানাচ্ছিলাম। রিদিতা ঠোঁট শক্ত করে কটমট করে তাকিয়ে রইল। হাত বুঝে গেল এই হাসি কাজে দেবে না। সে ধীরে ধীরে আদনানের কলার ছেড়ে দিল, কিন্তু রিদিতার চোখের দিকে ঠিকঠাক তাকানোর সাহস হলো না। মাথা একটু নিচু করে অপরাধী বাচ্চাদের মতো ঠোঁট পাউচ করে আবার ছাড়লো। মুখটাকে বিভিন্ন ভঙ্গি করতে লাগলো। মনে পড়ে গেল গতরাতের কথা। প্রেয়সী তার গলা জড়িয়ে ধরে বলেছিল, গলায়, কাঁধে, গালে ছোট ছোট অজস্র চুমু এঁকে দিচ্ছিল। সেই অপ্রত্যাশিত ভালোবাসা আহাদের মনে সন্দেহ জেগেছিল। এখন সেই সন্দেহ আরো গাঢ় হলো। এই আল্লাহর বান্দিত স্বামীর ডাকে এত সহজে ধরা দেওয়ার মহিলা না। সেই কথাটা চেপে রাখতেই পারল না। কি ব্যাপার রিদি রানী, কি মতলব আসছেন বলেন তো? আপনি তো এমন আহ্লাদি দেখানোর মানুষ না। হঠাৎ স্বামীর প্রতি এত ভালোবাসা? রিজিতা তার বুকে মুখ লুকিয়ে নিল। আমি কি আপনাকে ভালোবাসি না? আপনার তাই মনে হয়? আহাদ তার সামনে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, না, ভালোবাসেন, কিন্তু স্বামীর ডাকে এত সহজে ধরা দেওয়ার মানুষ তো আপনি না। অন্য দিন তো খুঁটিপালা, জানালা, দরজা ধরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খুঁটি দিয়ে দাঁড়িয়ে থাকেন। তাহলে আজ এত সহজে সাড়া দিলেন কেন? কাহিনী কি? রিজিতা ঠোঁট ফুলিয়ে বলল, বলতে পারি, কিন্তু ওয়াদা করেন আপনি রাগ করবেন না। ওয়াদা? এভাবে না, সুন্দর করে ওয়াদা করেন। সুন্দর করে ওয়াদা? আরে কসম দিতে বলছি, সত্যি সত্যি কসম। সত্যি সত্যি কসম? ধুর, বলবোই না, জান। সে উঠতে চাইতেই আহাদ তার শাড়ির আঁচল ধরে টেনে দিল। ধীরে কাছে এনে একটু উঁচু হয়ে তার ঠোঁটে একটা চুমুকে ফিসফিস করে বলল, আমার চুমুর কসম, রাগ করব না। রাগ করলে আর চুমু খেতে দিও না। রিদিতা একটু হেসে ফেলল। সত্যি তো? না না যাও, আরেকটা খাবো? না, বলছি। আহাদ তাকে চেনে নিজের উরুর উপর বসালো। এবার রিদিতা আর দ্বিধা করলো না। আহিয়া আর আদনান ভাইয়ের বিয়ে নিয়ে আপনি আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। একবার ভাবুন তো, আহিয়াকে আদনান ভাই যতটা ভালোবাসে, আর কেউ কি ততটা পারবে? অন্য কোথাও বিয়ে দিলে আহিয়া কি সুখী হবে? না তো। আর আহাদ গম্ভীর গলায় বলল, আর কথায় কথায় আদনান ভাইয়ের গায়ে হাত তোলাটা আমার ভালো লাগে না। শত হলেও আদনান আপনার বড়। আর আপনার রাগটা কমান। আপনি রেগে গেলে আপনাকে ভয় লাগে আমার। আর রিদিতা ফ্রি কুচকে গেল। বুঝতে পারলো আহাদ ইচ্ছে করে এমন করছে। সে এবার আলতো করে গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনার কল্পনার সীমা ছাপিয়ে আরো অধিক ভালোবাসি। আহাদ তাকে নিজের সাথে টেনে নিয়ে হেসে ফিসফিস করল, এটা শুরুতেই বলা যেত না? শুধু শুধু কতগুলো শব্দের
অপব্যবহার হলো। এখন শব্দগুলো বদদোয়া দিলে কি হবে? আপনি আছেন না, কিছু হবে না। আমি তো আপনার সর্বনাশের মূল কারণ, অথচ আপনি আমাকে অজুহাত দিচ্ছেন। আপনি এত খারাপ কেন? আসেন, খারাপের নমুনা দেখাই। রিদিতা হেসে সরে গেল। আপনি কিন্তু কসম দিয়েছেন, কসম ভুলবেন না। আজকের মতো সব সময় ডাকে সাড়া দিলে ভুলবো না। বজ্জাত বেটা। আমি বজ্জাত? তা নয় তো কি? আচ্ছা। রিদিতা মাথা নাড়ল। আহাত এবার দুষ্টুমি করে রিদিতাকে সুশুরি দিতে লাগলো। রিদিতা হাসতে হাসতে নুইয়ে পড়লো। সেও পাল্টা সুশুরি দিতে চাইল, কিন্তু আহাত রাজার সাথে কি আর সে পারে? এই মধ্যরাতেও দুজনের দুষ্টুমিতে ঘর ভরে উঠল হাসি আর কলরবে। এই মুহূর্তে সেই রাতের কথা মনে করে আহাত একটু শব্দ করে হেসে উঠল, কিন্তু রিদিতার চোখের দিকে তাকিয়ে তার হাসি আবারও উবে গেল। এক পা এগোতেই রিদিতা তার পাশ কাটিয়ে আহিয়ার হাত ধরে টেনে ভিতরে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল তাদের মুখের উপর। আহাত রাজার কপাল ঠিকই অনুনয় করতে লাগলো। তার অবস্থা দেখে শাহিন আর আনিকা মুখ টিপে হাসলাম। নীলা হাসতে চাইলেও পারল না। বুকের ভেতর দমিয়ে রাখার যন্ত্রণাটা থাকে যেন দিন দিন গ্রাস করছে। আদনান এক ঝলক আহাতের দিকে তাকিয়ে মাথা নেড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখনই নাদিমার শাওন এসে হাজির। তাদের হাঁটু কাঁপছে, কারণ আহাত তাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে তাদের গিলে ফেলবে। ডেমো ঘরের মাঝখানে রাখা পুরনো কাঠের টেবিলটার উপর আহাত রাজা দুই পা তুলে হারান দিয়ে বসে আছে চেয়ারটাতে। একটু কাত হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মুখে চরম নির্লিপ্ত ভাব, যেন চারপাশে কি হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। এক হাতে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। দেখে মনে হবে এটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সে। তার পাশে বিশাল একটা হাওয়াই মিঠাইয়ের স্ট্যান্ডে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শাহিন। কতগুলো প্যাকেট যে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আর হিসেব নেই। স্ট্যান্ডটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। একটু সামনে ডেমো ঘরের মেঝেতে বুক ডাউন দিচ্ছে নাদিম আর শাওন, কিন্তু এটা কোনো শারীরিক শরীরচর্চা বা যোগব্যায়াম না, এটা আহাদ রাজার দেওয়া শাস্তি। 202 বার বুক ডাউন, একবারও থামানো যাবে না। শ্বাস নিতে গিয়ে যদি 1 সেকেন্ড দেরি হয়, তাহলে কাউন্ট আবারও শুরু থেকে শুরু হবে। মাত্র 40টা দিয়েছে, তাদের দুজনের অবস্থা করুন। বুক ধুপধপ করছে, হাত কাঁপছে, কপাল ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছে এখানেই বুঝি দম বের হয়ে যাবে। বাকিটা করা যে অসম্ভব, সেটা ওরা ভালো করে বুঝে গেছে। এরই মধ্যে ডেমো ঘরের ছোটোখাটো যত রকম ডেমো আছে, তার বেশিরভাগই তাদের উপর প্রয়োগ করা হয়ে গেছে। কত অনুনয়, কত মিনতি, কিছুই কাজে আসেনি। উল্টো বোনাস হিসাবে শাহিনের হাত থেকে 2টা করে থাপ্পড়ও খেতে হয়েছে। কারণ খুব সোজা, শাহিনের গালে আহাত রাজা 2টা থাপ্পড় বসিয়েছিল, আর সেটা সুদে আসলে ফেরত দিয়েছে শাহিন। দুজনের শরীর আর চলছিল না, থেমে থেমে যাওয়ার উপক্রম। ঠিক তখনই ডেমো ঘরের নীরবতা ফাটিয়ে গর্জে উঠল আহাদের কণ্ঠ। থামলি কেন? এবার কিন্তু শাস্তি ডাবল করে দিব তোদের। নাদিম হাঁপাতে হাঁপাতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই এইবারের মতো আমারে মাফ কইরা দেন। সব দোষ শাওনের। আমি তো আপনারে কল করতে চাইছিলাম, এই শাওনের বাচ্চা আমার ফোন নিয়ে গেছে। বিশ্বাস করুন ভাই, আমি একদম নির্দোষ, মাসুম, নাদন। শাহিন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, তুমি তো ফিডার খাও, কচি খোকা তুমি। পাশ থেকে শাওন ব্যঙ্গাত্মক সুরে ফুস করে বলে উঠল, একদম দুধের শিশু, এখনো বোতল ছাড়া ঘুমায় না। এই কথা শুনে নাদিমের মাথায় যেন আগুনই ধরে গেল। শালা তুই চুপ কর, তোর জন্যই আমার এই হাল। মন চায় তোর একটা উষ্টা মাইরা নন্দুমায় পালাই দিই। শাওন দাঁত বের করে হেসে পাল্টে বলল, তোর কি মনে হয় আমি বসে বসে তোর উষ্টা খামু? আমিও তোরে গোল্ড ছুটের মতো 1 লাথি দিয়া উগান্ডায় পাঠিয়ে দেবো। আমি তোরে আফ্রিকার জঙ্গলে নিয়ে পালামু। আর আমি তোরে আফ্রিকায় গরুর খামারের গোবরে ডোবাবো। শাওন, তোরে কিন্তু আমি সত্যি সত্যি লাত্তি মারমু। সেম টু ইউ। ঠিক তখনই আহাত পা নামিয়ে সোজা হয়ে বসলো, চোখে ভয়ঙ্কর আগুন। থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব এক একটার। তোদের সাহস দেখে আমি অবাক হইতেছি। আমার খেয়ে আমার পরে আমার পিছনে ছুরি মারলি। দুধ কলা দিয়ে কালসাপ পুষছি এতদিন, নিমক হারাম কতগুলো।
আহাদের গর্জনে দুজনেই থেমে গেল, বুঝে গেল এবার সত্যি সীমা ছাড়িয়ে গেছে। আহাদ এমনিতেই ভয়ানক মেজাজে আছে, তার উপর বউ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আবেগের বশে কসম খেয়ে এখন নিজেই গ্যাড়াগলে আটকে গেছে। আগে জানলে জীবনেও কসম দিত না। শাহিন, আহাদ কঠিন স্বর। এই দুইটারে নিয়ে বরফ থেরাপিতে ডেমো যেন একটাও বাকি না থাকে, না হইলে কিন্তু তোর জায়গাও ওদের পাশে হবে। শাহিনের চোখ চকচক করে উঠল, যেন বিনা মেঘে বজ্রপাত, না বরং মেঘ না যেতে বৃষ্টি। অনেক দিনের শখ ছিল এই দুই কর্তব্যকে নিজের মতো করে ডেমো দেওয়ার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। সে লাফিয়ে উঠল। ঠিক আছে ভাই, নো টেনশন, ডু ফুর্তি। আজ দেখাবো ওদের কুকীর্তি। আপনি যান, হাওয়াই মিঠাই খান আর ভাবির রাগ ভাঙান। আর দীর্ঘশ্বাস ফেল। তোর ভাবি অনেক রেগে আছে, এত সহজে আল্লাহর বান্দির রাগ ভাঙবে না। শাহিন হালকা হেসে বলল, কি যে বলেন ভাই, আপনার মন তো হাওয়াই মিঠাইয়ের মতো। এই হাওয়াই মিঠাই আর আপনাকে দেখলে ভাবির রাগ গলে যাবে হাওয়াই মিঠাইয়ের মতো। বলছিস? শিউচিয়ে তাকালো আহাদ। হ্যাঁ ভাই, আমি 100% শিওর। এই কথায় কিছুটা আহাত আশ্বস্ত হয়ে হাওয়াই মিঠাইয়ের লম্বা স্ট্যান্ডটা কাঁধে তুলে ডেমো ঘরের থেকে বেরিয়ে গেল। পেছনে থেকে শাহিন বাঁকা হাসি তাকালো নাদিমার শাওনের দিকে। কিছু বোঝার আগেই দুইজন একসাথে তেড়ে এসে চেঁচিয়ে উঠল, শাইনির বাচ্চা, তোর একদিন আমাদের যতদিন লাগে। শাহিন সেটা দেখে উল্টো ঘুরে দৌড় দিল, আর নাদিম শাওন প্রাণপণে তার পিছু ছুটো। ডেমো ঘর ভরে উঠল দৌড়াদৌড়ি আর চেঁচামেচিতে। ভর দুপুর, সূর্যটা ঠিক তার মাথার উপরই আছে, অথচ তার তাপটা আজ অদ্ভুতভাবে নিস্তেজ। আকাশ জুড়ে মলিন ধোঁয়ার মেঘের পাতলা আচ্ছাদন, না কালো না সাদা, ঠিক যেন নীলার ভেতরে আবেগগুলোর মতন তীব্র নয় আবার হালকাও নয়, চাপা পড়ে আছে এক অদ্ভুত ভারী স্তব্ধতায়। নীলা ধীরে ধীরে বাসার ভেতরে ঢুকে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হয় ভাঙা কাছের উপর হাঁটছে। বুকের ভেতরটা ফাঁকা, অথচ সেই ফাঁকাটাই অসহনীয়ভাবে ভারী। তাকে দেখেই ছুটে এলো পরিচারিকা রেশমা, চোখে মুখে বেশ স্বাভাবিক চিন্তার ছাপ। কি হয়েছে নীলামা, তুমি এত তাড়াতাড়ি চলে আইছো? তোমার শরীর কি খারাপ? রেশমার কণ্ঠে দুশ্চিন্তা। নীলা কোনো উত্তর দিল না, একবার চারিপাশে তাকালো। এই বিশাল বাড়ি, চকচকে আসবাব, দামি সাজসজ্জা সব আছে, শুধু নেই মানুষ। গলা পরিষ্কার করে বলল, না খালা, এমনি ক্লাস ছিল না, তাই চলে আসছি। পাপা আসে নাই? প্রশ্নটা শুনেই রেশমার মুখের হাসিটা মিলিয়ে গেল। প্রতিদিনের একই প্রশ্ন আর প্রতিদিনের একই উত্তর। তার বুকের ভেতরটা কেমন খোঁজ করে উঠে। জীবনে কত রকম মানুষ দেখেছে সে, টাকার পাহাড় করে, কিন্তু সন্তানের দিকে তাকানোর সময় নেই। সেই সন্তান হয় অবাধ্য, উগ্র, নয়তো নিষ্ঠুর। অথচ নীলা সম্পূর্ণ আলাদা, ভদ্র, সুশীল, নীরব। একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করছে, যেন সে অদৃশ্য কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। রেশমা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, না মা, আসে নাই। তবে আজ সাহেব কল দিছিল, তোমারেও নাকি কল দিছিল, কিন্তু পাই নাই। তাই বাসার লাইনে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেসি। নীলা ক্ষীণ করে হাসলো। হাসিটা হাসির মতো নয়, ভাঙা কাচের উপর আঁচড়ের মতন। আর মাম্মা? রেশমা একটু থেমে বলল, ম্যাম সাহেব কইছে হ্যার আইতে আরো 6-7 দিন লাগবো, মেলা ব্যস্ত, কোনো ফ্যাশনের শো আছে নাকি এইসব কইল। ঠিক আছে খালা। নীলার কণ্ঠে কোনো অভিমান নেই, শুধু ক্লান্তি। আমি উপরে গেলাম, কিছু লাগলে ডাকবেন। আইসা মা। নীলা সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করতেই যেন চারিপাশটা আরো নিস্তব্ধ হয়ে গেল। ব্যাগটা বিছানার উপর ছুরি দিয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সাদা ছাদটা কেমন যেন চেপে ধরেছে তাকে। বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা আর ধরে রাখতে পারল না। কাপা হাতে ফোনটা তুলে ডায়াল করলো। রিং হওয়ার কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হলো। পাপা? কথাটা শেষ করতে পারল না নীলা। ওপাশ থেকে বেঁচে এলো খায়রুল বাশারের গম্ভীর অথচ চিন্তিত কণ্ঠ।
কি হয়েছে মা, কোথায় ছিলি? আমি তোমাকে কল দিয়ে পেলাম না। রেশমা বলল তুমি নাকি আজকাল ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। কি হয়েছে বাবু? এইটুকুতেই বাঁধ ভেঙে গেল। নীলার জমে থাকা আবেগের একসাথে আশ্রয় পড়ল। পাপা, হু হু করে কেঁদে উঠল। আমি আর পারছি না পাপা, পারছি না। এতটা অসহায় কেন করেছো তোমরা আমাকে? আমার জীবনের যদি কোনো মূল্যই না থাকে তোমাদের কাছে, তাহলে কেন আনলে আমাকে পৃথিবীতে? আমি তো আসতে চাইনি। আমি আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে। এই অসীম আকাশের নিচে আমার কেউ নেই পাপ্পা, কেউ নেই। আমার কষ্ট হয়, খুব খুব কষ্ট হয়। ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। চারিদিকে শুধু অন্ধকার লাগে, সব বিষাদময়। আমাকে আশ্বাস দেওয়ার কেউ নেই। কেউ মাথায় হাত বুলিয়ে বলে না, মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। নীলা কেঁদে যাচ্ছে, তার কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ঘড়ির কাঁটা গুনে গুনে তোমাদের জন্য অপেক্ষা করি পাপ্পা, কিন্তু দিন শেষে তোমরা কেউ আসো না, না মাম্মা না তুমি। আমি ক্লান্ত পাপ্পা, এই একাকিত্ব আমি আর বহন করতে পারছি না। আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। একটু শান্তি চাই মাম্মা, আর তোমার কোলে মাথা রাখতে চাই। একটু সান্ত্বনা চাই। মেয়ের কান্না শুনে খায়রুল বাশারের বুক কেঁপে উঠল। মনে হলো কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে, কথা বের হচ্ছে না। দুদিনে অপরাধ বোধ এক মুহূর্তেও আশ্রয় পড়ল তার উপর। তিনি মেয়েকে ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, সময় দিতে চান, কিন্তু কাজ, পরিস্থিতি আর জীবনের জটিল হিসাব তাকে সময় দিতে দেয় না। স্ত্রী নীলুফার সঙ্গে বিচ্ছেদ 3 মাস হয়ে গেছে। বিষয়টা নীলার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কেনই বা বিচ্ছেদ হবে না? টাকা পয়সার অভাব নেই, কিন্তু নীলুফার কাছে কাজ, সাফল্য, দাপট সবকিছু মেয়ের আগে। এই নিয়ে ঝগড়া, তর্ক, অবশেষে বিচ্ছেদ। শুধু একটাই শর্ত ছিল, নীলাকে কিছু জানানো যাবে না। কম্পনময় গলায় খায়রুল বাশার বললেন, নীলা শোনা মা আমার, তুমি শান্ত হও, একটু শান্ত হও কেমন? আমি আজ রাতের ফ্লাইটে চলে আসব। এখন থেকে তোমাকে আর একা রাখবো না। নীলা আমার ছোট্ট বাবু, নীলা, নীলা মা। তিনি বারবার ডাকছেন, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ নেই। কান্নার শব্দটাই নেই, না শ্বাসের শব্দ। এবার খায়রুল বাশারের কণ্ঠে আতঙ্ক। নীলা বাবু, তুমি কি পাপার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না। হাত কাঁপতে লাগলো তার। দ্রুত কল কেটে বাসার ল্যান্ডলাইনে ফোন করলেন। রেশমা ধরতে প্রায় তিনি চিৎকার করে বললেন, রেশমা তাড়াতাড়ি উপরে যাও এখনই। দেখো নীলার কি হয়েছে, ও কথা বলছে না। ওকে দেখে রাখো রেশমা, আমি আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। ফোন রেখে রেশমা ঝড়ের বেগে সিঁড়ি ভাঙলো, উঠতে লাগলো আর ভাবলো, এই তো একটু আগেও নীলা ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল?